নমস্কার, আমি সৌমিত্র। 42 নিয়ে আজ আবার আমরা চলে এসেছি। আমরা কিন্তু এর আগে বিশ্লেষণ করেছি উত্তরবঙ্গ, পাশাপাশি বহরমপুর। বাকি যে সব জেলাগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সংবাদ বিশ্লেষক সুমন বসু রায়ের সাথে। দেখেন, আমরা প্রথমেই বলে নিই যে উত্তরবঙ্গ, এবং উত্তরবঙ্গ কিন্তু দেখা গেছে যে আমাদের যে 11ই মার্চের যে সমীক্ষা ছিল সেখানে কিন্তু আমরা ধরা পড়েছিল উত্তরবঙ্গের 7টি আসনই বিজেপির দখলে যেতে চলেছে। যদিও রায়গঞ্জ আসনে কিন্তু আড্ডাআড্ডি একটা লড়াই হবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। অন্যদিকে দক্ষিণ মালদা যে আসন সেখানেও কিন্তু আড্ডাআড্ডি লড়াইয়ের পরে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে কিছুটা পিছনে ফেলে হয়তো কংগ্রেস বাম জোট প্রার্থী তিনি কিন্তু বিজয়ী হবে। অন্যদিকে বহরমপুর, সেখানেও কিন্তু আমরা যেটা আলোচনা করেছিলাম, সেখানে অতীক চৌধুরী এবার হয়তো জয়ের মার্জিন অনেকটা কমে গেলেও তিনি হয়তো ধরে রাখতে পারবেন এমনটা। এবার আমরা একেবারে সরাসরি দক্ষিণবঙ্গের যদি বাকি অংশ আমরা বিশ্লেষণ করি তাহলে প্রথমেই চলে আসে আমাদের জঙ্গিপুর, এবং এই জঙ্গিপুর থেকেই কিন্তু আমরা দেখতে পাবো যে তৃণমূল কংগ্রেসের কিন্তু আবার খাতা খোলা শুরু হলো, এবং তৃণমূল কংগ্রেস কিন্তু সেখানে তাদের যে বিজয়ের রথ সেটা নিয়ে যেতে শুরু করবে। এবং আমরা যদি জঙ্গিপুরের দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পাবো জঙ্গিপুরে মূলত ত্রিমুখী লড়াই হচ্ছে। এখানে যেমন রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান, তেমনি কিন্তু এখানে জোট প্রার্থী রয়েছেন মুর্তাজা হোসেন, এবং অন্যদিকে বিজেপির পক্ষ থেকে ধনঞ্জয় ঘোষ এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে জঙ্গিপুর আসনে আমার হিসাবে কিন্তু এই আসনে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে আছে এবং তারা কিন্তু এখানে জয়লাভ করতে চলেছে। এরপর যদি আমরা চলে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে পরবর্তী একদম আমরা মুর্শিদাবাদ কেন্দ্র, এবং এই মুর্শিদাবাদ কেন্দ্রে কিন্তু একটা আড্ডাআড্ডি লড়াই এবার মানে নজর কেড়েছে সবার, এমনটাই কিন্তু বলা হচ্ছে। আমাদের যে 11ই মার্চের যে সমীক্ষা ছিল সেখানে কিন্তু বলা হচ্ছিল বাম কংগ্রেস জোট এখানে কিন্তু জয়ী হতে পারে। তবে ভোটে দানের পরে কিন্তু সমীকরণ কেমন রয়েছে সেটা কিন্তু আগামীকাল আমরা যখন আমাদের 6টা পরে আমরা যখন পুনরায় একদম পূর্ণাঙ্গ বিশ্লেষণ নিয়ে আসবো 42 তখন কিন্তু জানা যাবে। তবে এই মুহূর্তে আমি যেটা বললাম যে আমাদের যে পূর্ববর্তী সমীক্ষা ছিল সেখানে কিন্তু ধরা পড়েছিল যে এখানে বামফ্রন্টের যিনি প্রার্থী রয়েছেন মোহাম্মদ সেলিম, তিনি কিন্তু এখানে জয়ী হতে পারেন এমনটাই কিন্তু ধরা। তবে ভোটের পর কি সমীকরণ দাঁড়িয়েছে সেটা আগামীকাল আমরা 1 জুন 6টার পরে কিন্তু বিশ্লেষণ করব। তাহলে এর পরে কোন কেন্দ্র নিয়ে আলোচনা হবে? দেখেন, আমরা যদি দেখি যে আমাদের মুর্শিদাবাদ জেলা কিন্তু সমাপ্ত হয়ে গেল সেখানকার যে সমীক্ষা, এবং তার পরবর্তীতে আমরা যদি যাই তাহলে আমাদের কিন্তু প্রথমে যে এই মুহূর্তে অর্থাৎ আমরা যে মুর্শিদাবাদ পর্যন্ত আমরা যে বিশ্লেষণ করলাম তাতে কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে 1টি আসন যেতে পারে, কংগ্রেসের এবং বাম জোটের পক্ষে 3টি আসন যেতে পারে, এবং অন্যদিকে কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো 7টি আসন কিন্তু বিজেপির পক্ষে যেতে পারে। এমনটাই কিন্তু এই যে আসনগুলি নিয়ে আলোচনা করলাম সেই আসনগুলির বিশ্লেষণ থেকে তেমনটাই বলা হচ্ছে। এরপর আমি একেবারে সরাসরি, যেহেতু আগামীকাল আমরা 42 একেবারে পরপর আলোচনা করব, সেই জন্য আমরা আজকে আর নামগুলো কিন্তু বিশ্লেষণ করলাম না। যেটা আমাদের 11ই মার্চ অর্থাৎ ভোটের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি বেরিয়ে যাওয়ার আগে যে একটা সমীকরণ ছিল সেই সমীকরণ নিয়ে কিন্তু আমরা বিশ্লেষণে আসছি। যদিও অনেক পরিবর্তন কিন্তু কেন প্রার্থী চয়ন থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানে ঘটনাক্রম কিন্তু ঘটেছে, আমরা জানি যে ফলে কিছু পরিবর্তন কিন্তু অবশ্যই হতে পারে, এবং সেটা নিয়ে কিন্তু আগামীকাল আমরা আমাদের যে বিশ্লেষণ সেই বিশ্লেষণে তুলে ধরবো। সন্ধ্যা 6টার পর আমাদের সব কয়টি চ্যানেলেই কিন্তু সেগুলিকে তুলে ধরা হবে, অর্থাৎ চ্যানেল বাংলা, নজরে বাংলা, চ্যানেল বাংলা প্লাস, এবং আমাদের যে 2টি ইউটিউব চ্যানেল রয়েছে নজরে বাংলা এবং চ্যানেল বাংলা, এই 5টি জায়গায় কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করব আগামীকাল আমাদের যে বিশ্লেষণ সেটা 6টার পর থেকে। তবে আমি এখন একেবারে আমরা একদম সম্পূর্ণ বিশ্লেষণে চলে যাই, যেটা আমাদের 11ই মার্চ ছিল। কালকে আমরা মিলিয়ে দেখব যে এই যে বিশ্লেষণ তার সাথে 42 যে ভোটের পর কি পরিবর্তন হতে পারে। তবে আমরা এখন কিন্তু সরাসরি চলে যাচ্ছি। প্রথমেই আমি শুরু করব কৃষ্ণনগর, এবং কৃষ্ণনগর এই কেন্দ্রে
আমাদের সমীক্ষা যেটা 11ই মার্চ ছিল, সেখানে কিন্তু ছিল যে তৃণমূল কংগ্রেস জয়ী হবে, কিন্তু তারপরে একটা নাটকীয় পরিবর্তন কিন্তু ঘটেছে। এখানে আমরা যদি দেখতে পাবো সেখানকার রানীমাকে কিন্তু বিজেপি মুখ করে লড়ছে, সুতরাং সেখানে কিছু পরিবর্তন হয় না কিন্তু কিনা সেটাও আমাদের কিন্তু নজরে থাকবে। তবে এই মুহূর্তে আমরা যেটা বলছি, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের আমাদের যে 11ই মার্চের যে সমীক্ষা সেখানে কিন্তু ধরা ছিল, সেটাই আমরা বলবো। সেই সঙ্গে আমরা রানাঘাটে চলে যাব, সেখানে বিজেপিকে ধরা ছিল, বিজেপি সেখানে সম্ভবত জয়ী হতে চলেছে, এমনটাই কিন্তু আমাদের যে সমীক্ষা সেখানে উঠে এসেছিল। আমাদের বনগাঁ যদি আমরা কেন্দ্রটি দেখি, সেখানেও কিন্তু বিজেপির একটা জয় জয়কারের একটা সম্ভাবনা ছিল, এবং ভোটের পরে কি পরিবর্তন হয়েছে কিনা সেটাও কিন্তু আমরা দেখবো। এবং ইতিমধ্যে আমরা জানি যে সিএ যে একটা বিল, সেই বিল নিয়ে সেটা যখন পাস হয়ে যায় এবং সেটা কার্যকরী হওয়ার পর আমরা দেখেছি যে বহু মানুষ কিন্তু সিএ নথিভুক্ত করার পর তারা ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। সুতরাং একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এটা নিয়েও কিন্তু আলোকপাত করবো। কিন্তু বনগাঁ কেন্দ্র সেখানে আমাদের হিসাবে ছিল যে সেটা বিজেপির পক্ষে যাচ্ছে, ব্যারাকপুর সেখানেও বিজেপির পক্ষে যাচ্ছে, এমনটাই কিন্তু আমাদের সমীক্ষা যেটা 11 তারিখে ছিল। আমরা জানি যে 10 তারিখে ব্রিগেডে যখন একটা জনসভা হয়েছিল তৃণমূল কংগ্রেসের, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে অর্জুন সিংকে প্রার্থী ঘোষণা করা হয়নি, পরবর্তীতে কিন্তু অর্জুন সিং বেরিয়ে আসেন এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন এবং টিকিট পান। সুতরাং এই যে একটা সমীকরণ রয়েছে, সেই সঙ্গে আমরা চলে যাব দমদম। 11ই মার্চে আমাদের যে সমীক্ষা ছিল সেখানে দমদম কেন্দ্রটি কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য কিন্তু ধরা ছিল, যদিও এখানে কিন্তু একটা নাটকীয় পরিবর্তন অনেকে মনে করছে, যেহেতু এখানে প্রার্থী পরবর্তী সময় দেখা গেছে যে প্রার্থী করা হয়েছে সুজন চক্রবর্তীকে জোট প্রার্থী। সুতরাং সুজন চক্রবর্তী কিন্তু একটা আমরা যদি বলি যে একটা বড় ফ্যাক্টর। সুতরাং দমদমে কি হবে সেটা কিন্তু কালকে আমাদের নজর থাকবে, সন্ধ্যা 6টায় আমরা কিন্তু সম্প্রচার করব। এবং তারপরে আমরা চলে আসবো বারাসত সবসময় কিন্তু তৃণমূলের শক্ত ঘাঁটি, কিন্তু সেখানে আমরা যখন সমীক্ষা করেছিলাম তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল, কিন্তু পরবর্তী সময় এখানে মোদি কিন্তু প্রচার করেছেন এবং মোদি হাওয়া কতটা এখানে প্রভাব ফেলেছে সেটা আমরা আগামীকাল সন্ধ্যা 6টায় কিন্তু জানতে পারবো। সেই সঙ্গে আমরা চলে যাচ্ছি বসিরহাট নিয়ে কিন্তু কম মানে আমরা যদি বলি যে মিডিয়ার যে ফুটেজ সেটা কিন্তু যেমন আমরা দেখতে পেয়েছি, এবং সেই সঙ্গে খবরে যদি আমরা দেখি যে কম শব্দ কিন্তু ব্যবহার হয়নি, খবরের কাগজে পাতা উল্টালে আমরা দেখতে পাবো এই বসিরহাট কেন্দ্র, বিশেষত সন্দেশখালী নিয়ে। তবুও সেই সময় আমাদের কিন্তু যে সমীক্ষা ছিল সেখানে বসিরহাট কেন্দ্র কিন্তু তৃণমূলের পক্ষে ছিল, জয়নগর তৃণমূলের পক্ষে ছিল, মথুরাপুর তৃণমূলের পক্ষে ছিল, ডায়মন্ড হারবার অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র সেটাও কিন্তু তৃণমূলের পক্ষে আমরা যদি দেখি সেটা কিন্তু দেখা যাচ্ছিল, এবং যাদবপুর কেন্দ্র, এই যাদবপুর কেন্দ্রে কিন্তু আমাদের যে সমীক্ষা 11ই মার্চ ছিল সেখানে বলা হচ্ছিল যে এই যে কেন্দ্র, এই কেন্দ্রে কিন্তু এবার জোট জয়ী হতে পারে। তবে সমীকরণ কি বদলেছে সেটা আগামীকাল সন্ধ্যা 6টার সময় কিন্তু আমরা বিশ্লেষণ করব। আমরা যাদবপুরের পরবর্তীতে আমরা চলে যাই যে দক্ষিণ কলকাতা। এই দক্ষিণ কলকাতা কিন্তু তৃণমূল কংগ্রেসের পাল্লা ভারী, এবং সেটা কিন্তু আমরা সমীক্ষায় দেখিয়েছিলাম, এবং আগামীকাল আমরা এটা নিয়ে কিন্তু বিশ্লেষণ করবো দক্ষিণ কলকাতায় কোনো পরিবর্তন হচ্ছে কিনা। উত্তর কলকাতা বিজেপির পক্ষে কিন্তু দেখানো হয়েছিল, সেখানেও কোনো পরিবর্তন হচ্ছে কিনা আমরা সেটা দেখব। একই সঙ্গে আমরা যদি দেখি হাওড়া তৃণমূল কংগ্রেসের একদম শক্ত ঘাঁটি, এবং এখানে মনে করা হচ্ছিল যে তৃণমূল কংগ্রেস যে জয়লাভ করবে। হাওড়ার যে অন্য কেন্দ্র রয়েছে অর্থাৎ উলুবেড়িয়া, সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভের একটা বাতাবরণ তৈরি হয়েছিল। শ্রীরামপুর আপনি জানেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচারের সময় কাঞ্চন মল্লিককে তিনি যে রোড ছিল সেখান থেকে কিন্তু তার গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন। এই নিয়ে কিন্তু কম জল গলা হয়নি। এবং এই যে শ্রীরামপুর কেন্দ্র, আমরা যখন আমাদের যে সমীক্ষা করেছিলাম 11ই মার্চ, তখন কিন্তু ঠিক হয়নি বাম প্রার্থী এখানে কাকে করা হচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে বাম প্রার্থী হিসেবে এখানে একেবারে তরুণ মুখ কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন দীপশিতা ধর। সুতরাং এখানে সমীকরণ কিন্তু একটা পাল্টে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তিনি কিন্তু একটা খুবই ভালো লড়াই কিন্তু দিয়েছে, ফলে এইটারও কিন্তু আমাদের আগামীকাল নজর থাকবে। আমরা শ্রীরামপুরের পাশাপাশি হুগলি তৃণমূল কংগ্রেসের ফেভারে যাচ্ছে, এমনটাই কিন্তু আমাদের যে সমীক্ষা সেখানে ধরা পড়েছিল। রচনা ব্যানার্জি এখানে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন লকেট চ্যাটার্জি,
এবং সেখানে আমাদের যে বক্তব্য ছিল যে লকেট চ্যাটার্জি সাংসদ হলেও কিন্তু বিদায়ী সাংসদ হলেও এবার হেরে যেতে পারেন, এমনটা কিন্তু পরবর্তী সময় কিন্তু অনেক ধরনের সমীকরণ বদলায়। সুতরাং আগামীকাল আমরা এই বিষয়েও কিন্তু নজর রাখবো। আমরা চলে যাচ্ছি আরামবাগ বিজেপিকে ধরা ছিল, এবং এই যে কেন্দ্র, এই কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি পরবর্তী সময় যে অপরূপা পোদ্দার তৃণমূলের যিনি প্রাক্তন সাংসদ ছিলেন, বিদায়ী সাংসদ, তাকে কিন্তু মঞ্চে পর্যন্ত উঠতে দেওয়া হয়নি। সুতরাং এই বিষয়ে কিন্তু একটা যে গোষ্ঠী কোন্দল সেটা কিন্তু প্রকাশ্যে এসেছিল তৃণমূলের। হয়তো তার প্রভাব পড়লো নাকি সেটা পড়লো না, সেটা নিয়েও কিন্তু আগামীকাল আমরা বিশ্লেষণে থাকবো। তমলুক কেন্দ্র, কাথি কেন্দ্র নিয়ে বলার এখানে কিন্তু অনেক কথা রয়েছে, কিন্তু এটা অধিকারীদের একেবারে গড় বলে পরিচিত। সেই গড় অধিকারীরা রাখতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা জোর বিতর্ক তৈরি হয়েছে। তবে আমাদের যে হিসাব ছিল, তমলুক এবং কাথি দুটি কেন্দ্র কিন্তু বিজেপির পক্ষে যাচ্ছে। ঝাড়গ্রাম কেন্দ্র সেটাও বিজেপির পক্ষে যাচ্ছে, এমনটা কিন্তু আমাদের যে সমীক্ষা ছিল। কিন্তু পরবর্তী সময় কিন্তু অনেক সমীকরণ এখানে বদলাতে পারে, কারণ এখানে কুর্মী ভোট কিন্তু একটা ফ্যাক্টর রয়েছে। এবং মেদিনীপুর যেই কেন্দ্রে আমরা জানি যে বিগত যে নির্বাচন এবং বিগত সাংসদ হিসাবে ছিলেন দিলীপ ঘোষের সম্পর্কে একটা কথা বলা হয়, তিনি যেখানেই দাঁড়ান সেখানেই যেতেন। এবার কিন্তু তিনি সেখানে টিকিট পাননি, তাকে বর্ধমানে কিন্তু নিয়ে আসা হয়েছে, দুর্গাপুর বর্ধমানে। অন্যদিকে সেখানে প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে, এবং অগ্নিমিত্রা পাল কতটা লড়াই দিতে পারলো সেটা কিন্তু আমরা দেখব। আমাদের যে সমীক্ষা ছিল সেখানে কিন্তু বলা হচ্ছিল যে বিজেপি এখানে জয়লাভ করবে, পুরুলিয়াতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। সেই সমীকরণ থাকে কিনা বাঁকুড়াতেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, যেমনটা বলছিলাম বর্ধমান পূর্ব সেখানে বিজেপি জয়লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যদি দেখি বর্ধমান দুর্গাপুর সেখানেও কিন্তু বিজেপি প্রার্থীর জয়লাভের একটা সম্ভাবনা ছিল। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমরা যদি ওই অঞ্চলে দেখি তাহলে আসানসোল কেন্দ্র, কেন আসানসোল কেন্দ্রে বাবুল সুপ্রিয় দুইবারের জন্য কিন্তু বিজেপি হিসেবে সাংসদ হয়েছিলেন, পরবর্তী দিনে তিনি বিজেপি ছেড়ে দেন এবং সেখানে শত্রুঘ্ন সিনহা তৃণমূল কংগ্রেসের হয়ে উপনির্বাচনে জয়লাভ করেন। এবার কি তৃণমূল কংগ্রেস সেই যে জমি তৈরি করেছেন সেটাকে ধরে রাখতে পারে, নাকি সেখানে আবার পদ্ম ফুল বা বড় ফুল ফোটে, সেটাই কিন্তু দেখবার জন্য মানুষ তাকিয়ে থাকবে। তবে আমাদের হিসাবে ছিল আসানসোল কেন্দ্র, সেখানে কিন্তু বিজেপি জয়লাভ করতে চলেছে। এবং বোলপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের পক্ষে যাচ্ছে এমনটাই ছিল। এবং বীরভূম কেন্দ্রে আমাদের যে দাবি ছিল যে সেখানে বিজেপি জয়লাভ করবে, তবে সমীকরণ কিন্তু অনেক বদলে গেছে। আগামীকাল সন্ধ্যা 6টায় আমরা কিন্তু বিশ্লেষণ করব যে এই কেন্দ্রে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। এবং বিষ্ণুপুর কেন্দ্র যেটা নিয়ে কিন্তু একদম নাটকীয় মুহূর্ত কিন্তু তৈরি হয়েছে, কেন আমরা যদি দেখি সেই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এমন একজনকে প্রার্থী করেছেন যিনি বিজেপির প্রার্থী, তার প্রাক্তন স্ত্রী, এবং একেবারে সম্মুখ সমর কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি। বিজেপির পক্ষে এটা কিন্তু দেখানো হয়েছিল, তবে ভোট যখন হয়েছে তখন দেখা যাচ্ছে যে দুই দল এবং দুই প্রার্থী কিন্তু সমানে টক্কর দিয়েছে। এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো প্রায় বিজয় উৎসব কিন্তু পর্যন্ত হয়ে গেছে, এবং তৃণমূল কংগ্রেসের অনেক জায়গায় কিন্তু বিজয় উৎসব হয়েছে। তবে আমাদের যে সমীক্ষা ছিল সেখানে কংগ্রেস বাম জোট, এবং আমরা সেই সময় আইএসএফ কে ধরেছিলাম, পরবর্তী সময় যদিও আইএসএফ এর সাথে বাম কংগ্রেসের জোট হয়নি, ফলে সমীকরণ তো কিছুটা বদলাবে। কিন্তু আমাদের যে সমীক্ষা ছিল সম্ভবত আমাদেরই একমাত্র সমীক্ষা ছিল যেখানে বাম কংগ্রেস এবং আইএসএফ জোটকে আমরা 4টে আসন কিন্তু দেখিয়েছিলাম যে তারা পেতে চলেছে। সেই সমীকরণে হয়তো কিছুটা পরিবর্তন হবে, যেহেতু আইএসএফ কিন্তু সেই জোটে থাকেনি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসকে আমাদের যে হিসাব ছিল সেখানে 17টা ছিল, এবং 17টা থেকে তারা বাড়াতে পারে কিনা, যেহেতু আইএসএফ জোট হয়নি কংগ্রেস এবং বামফ্রন্টের সঙ্গে, নাকি সেই জায়গায় বিজেপি থাবা দেয়, সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। বিজেপির পক্ষে 21টি আসন যাচ্ছে, এমনটাই কিন্তু আমাদের যে 11ই মার্চের সমীক্ষা সেখানে কিন্তু দেখানো ছিল। এবং কালকে কিন্তু আমাদের সর্বশেষ এবং পূর্ণাঙ্গ যে সমীক্ষা বা পর্যবেক্ষণ সেটা কিন্তু আসবে, এবং সেখানে আমরা একেবারে আসন ধরে এবং প্রার্থীদের একেবারে বিস্তারিত বলে কত শতাংশ ভোট হয়েছে এবং কত ভোটার সেখানে রয়েছে একদম বিস্তারিত ধরে আগামীকাল সন্ধ্যা 6টা থেকে কিন্তু একদম সরাসরি সম্প্রচার করব। প্রায় 4 ঘন্টার কিন্তু কালকে আমরা অনুষ্ঠান সম্প্রচার করব। সুতরাং একটা
আমরা যদি বলি তাহলে আমরা বলতেই পারি যে আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, এবং অন্যান্য চ্যানেলগুলি যে সমীক্ষা করবে সর্বভারতীয়, এবং তাদের যেহেতু স্যাম্পল ফাইল অনেক বড় থাকে, কেউ 5 লাখ, কেউ 2 লাখ, কেউ 3 লাখ, একেবারে আমরা যদি দেখি যে তারা সেই একটা ডাটা নিয়ে তারা কিন্তু পর্যালোচনা করবেন, সুতরাং তাদের যে সমীক্ষা রিপোর্ট বেরোবে সেটা নিয়ে আমরা কিন্তু 2 তারিখে একটা বিশ্লেষণে আসব সর্বভারতীয় ক্ষেত্রে। তবে আগামীকাল আমরা শুধুমাত্র বাংলার যে সমীক্ষা বা বাংলার যে পর্যবেক্ষণ সেটা তুলে ধরবার চেষ্টা করব সন্ধ্যা 6টা থেকে। দেখতে থাকুন। কিন্তু আমাদের 11ই মার্চের যে সমীক্ষা ছিল, যেটা 42-এর 42, সেই সমীক্ষা অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে টেক্কা দিয়ে এবার কিন্তু একদম সর্ববৃহৎ দল হতে চলেছে বিজেপি, এবং কংগ্রেস এবং আমরা যদি দেখি বামফ্রন্ট, তাদের কিন্তু ভাগ্যে 4টি আসন যাচ্ছে এমনটাই কিন্তু দেখানো ছিল। কিন্তু আমরা যেহেতু আইএসএফ এর সঙ্গে জোট হয়নি, এখানে কিন্তু একটা বড় সড়ো পরিবর্তন আসবে, সুতরাং সেটা নিয়েও কিন্তু আগামীকাল বিশ্লেষণ করব। তাহলে আপনারা কিন্তু এতক্ষণ শুনলেন 42-এ 42, আমরা যে অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি, সেখানে সুমন বসু রায়ের পর্যবেক্ষণ শুনলেন। আগামীকাল 6টার পরে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে, কারণ কালকে আমাদের মেগা বিশ্লেষণ, সেই মেগা বিশ্লেষণের দিকে চোখ রাখুন। আজ এই পর্যন্তই, নমস্কার।